সৌদি আরব গঠনের বিস্ময়কর ইতিহাস। প্রিয় দর্শক, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও দুর্দান্ত প্রতাপের অধিকারী অটোমান সাম্রাজ্য এবং প্রথম বিশ্বযুদ্ধের জটিল সমীকরণ পেরিয়ে গঠিত হয়েছে আজকের সৌদি আরব। দুই পবিত্র মসজিদের এই দেশ পৃথিবীর 19তম শীর্ষ অর্থনীতির দেশ এবং বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তিধর দেশগুলোর সংগঠন G20-র একমাত্র আরব সদস্য। অন্যদিকে দেশটির হাতে এশিয়ার 5ম বৃহত্তম ও সবচেয়ে বড় আরব দেশের তকমাও রয়েছে। তবে আশ্চর্যের বিষয় হল, ধর্মীয় ও আধ্যাত্মিক এবং রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বিশাল এই দেশটি গঠন করেছেন মাত্র 20 বছর বয়সী এক তরুণ। কিন্তু কিভাবে সম্ভব হলো এত অল্প বয়সে এত বিশাল রাষ্ট্র গঠন? অত্যন্ত বিস্ময়কর ও কৌতূহলোদ্দীপক এই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই আয়োজন। তো চলুন দেরি না করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। এক নজরে বর্তমান সৌদি আরব। প্রিয় দর্শক, আধুনিক সৌদি আরব মোট 3টি পর্বে গঠিত হয়েছে, যার শুরুটা হয়েছে 1727 সালে এবং সমাপ্ত হয়েছে 1932 সালে। তার মানে সৌদি আরব বর্তমান সীমানায় পৌঁছাতে সময় লেগেছে 205 বছর। এই দীর্ঘ সময়ে বিশ্ব রাজনীতিতে নানা রকম পরিবর্তন সাধিত হয়েছে। যেমন এই সময় প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে এবং অটোমান সাম্রাজ্যের পতন ঘটেছে। বৈশ্বিক রাজনীতির পট পরিবর্তনের পাশাপাশি আরব অঞ্চলেও নানা রকম রাজনৈতিক সমীকরণ ঘটেছে। ফলে বিষয়গুলো ভালোভাবে বোঝার জন্য প্রথমে বর্তমান সৌদি আরবের কিছু মৌলিক তথ্য জেনে নেওয়া দরকার। সৌদি আরব আরব উপদ্বীপের অধিকাংশ জায়গা জুড়ে বিস্তৃত। পশ্চিম এশিয়ায় অবস্থিত দেশটি এশিয়া মহাদেশের 5ম বৃহত্তম দেশ। এর পশ্চিমে রয়েছে লোহিত সাগর, উত্তরে জর্ডান ও ইরাক, উত্তর পূর্বে কুয়েত, পূর্বে পারস্য উপসাগর, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ পূর্বে ওমান এবং দক্ষিণে ইয়েমেন অবস্থিত। দেশটির অধিকাংশ জায়গা শুষ্ক মরুভূমি এবং সবচেয়ে বড় মরুভূমি হল রাব আল খালি। তবে এখানে সমভূমি, স্টেপ বা ঘাস লতাপাতা বিশিষ্ট জায়গা যেমন আছে, তেমনি রয়েছে প্রচুর পাহাড় পর্বত। তুলনামূলক অনুর্বর ভূমির এই দেশটি নানা চড়াই উতরাই পাড়ি দিয়ে বর্তমান অবস্থায় উন্নীত হয়েছে। সৌদি আরবের সরকারি নাম আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া বা কিংডম অফ সৌদি আরবিয়া। মোট আয়তন 21,49,690 বর্গ কিলোমিটার। আর এর রাজধানী হল রিয়াদ। 2022 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা হল 3,21,75,224 জন, যার মধ্যে প্রায় 80% হল সুন্নি, 13% শিয়া, 4.4% খ্রিস্টান, 1.1% হিন্দু, 0.3% বৌদ্ধ এবং 0.7% হল অন্যান্য ধর্মাবলম্বী। 2024-এর প্রাক্কলিত বার্ষিক জিডিপির পরিমাণ 2.354 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় 33,040 মার্কিন ডলার। 1727 সালে সৌদি পরিবারের মাধ্যমে শুরু হয় সৌদি আরব গঠন এবং 1932 সালের 23 সেপ্টেম্বর 5টি আমিরাত বা রাজ্যকে একত্রিত করার মাধ্যমে গঠিত হয় আধুনিক সৌদি আরব। আমিরাত 5টি হল মধ্যাঞ্চলীয় আমিরাত নজদ, উত্তরাঞ্চলীয় আমিরাত আরার, দক্ষিণাঞ্চলীয় আমিরাত আসির, পূর্বাঞ্চলীয় আমিরাত আহসা এবং পশ্চিমাঞ্চলীয় আমিরাত হেজাজ। 1945 সালের 24 অক্টোবর দেশটি জাতিসংঘের সদস্যপদ লাভ করে। শাসন ক্ষমতা রাজতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় এবং আইনের ক্ষেত্রে ইসলামী শরিয়া অনুসরণ করা হয়। বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স বা পরবর্তী বাদশাহ হলেন মোহাম্মদ বিন সালমান। প্রাচীনকালের অবস্থা। কিছু প্রত্নতাত্ত্বিক খননের ফলে প্রমাণ পাওয়া যায় প্রায় 75,000 বছর আগে থেকে আরব উপদ্বীপে মানুষের বাসস্থান ছিল। উপদ্বীপের পূর্ব দিকে দিলমুন সভ্যতা, হেজাজের উত্তরের ঢামুড, কেন্দ্রীয় অঞ্চলের কিন্দাহ রাজ্য এবং আল মগার সভ্যতা অবস্থিত ছিল। উত্তর পশ্চিম সৌদি আরবের হেজাজ অঞ্চলে স্থানীয় কোরাইয়া বা মিদিয়ানি মৃৎপাত্র পাওয়া যায়। এ থেকে বোঝা যায় প্রাচীনকালে মানুষ এই উপদ্বীপ থেকে প্রতিবেশী জর্ডান এবং দক্ষিণ ইসরায়েল অঞ্চলে যেমন স্থানান্তরিত হয়েছে, তেমনি পার্শ্ববর্তী অঞ্চল থেকেও এখানে এসে মানুষ বসতি স্থাপন করেছে। কালের পরিক্রমায় 570 খ্রিস্টাব্দে এখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং তার নেতৃত্বে এই উপদ্বীপে একক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তার মৃত্যুর পর প্রথম 4 খলিফার সময়কালে তা আরও সুসংহত হয় এবং ক্রমে এর সীমানা বাড়তে থাকে। রাশিদিন খলিফাদের পর 661 খ্রিস্টাব্দ থেকে অঞ্চলটি উমাইয়া রাজবংশ দ্বারা শাসিত হয় এবং
প্রায় 1 শতাব্দী পর 750 সাল থেকে 1257 সাল পর্যন্ত আব্বাসীয়দের নিয়ন্ত্রণে ছিল। আব্বাসীয়দের পতনের পর আইয়ুবী, ফাতেমি বা মামলুকি বিভিন্ন গোত্র অঞ্চলটি শাসন করে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় হাশিমি পরিবার স্বতন্ত্রভাবে মক্কা, মদিনা এবং হেজাজ শাসন করতেন, যাদেরকে শরীফু মক্কাহ বা মক্কার শরীফ বলা হতো। একাধিক ও বিচ্ছিন্ন গোষ্ঠী শাসনের পর 1299 সাল থেকে শুরু হয় অটোমান সাম্রাজ্যের যুগ, যা বিস্তৃত ছিল 1922 সাল পর্যন্ত। অটোমান যুগে 1517 সালে প্রথম সেলিমের আমলে মক্কা, মদিনা, লোহিত সাগর এবং পারস্য উপসাগরীয় অঞ্চল তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তবে তখনও মক্কার শরীফরা মক্কা, মদিনা এবং হেজাজ নিয়ন্ত্রণ করত। অটোমান যুগে 18 শতক থেকে আরব উপদ্বীপে শুরু হয় সৌদি আরবের উত্থান। প্রথম সৌদি রাজ্য। ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকেই রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রীয় কার্যক্রম হেজাজের হাতছাড়া হয়ে যায়। ফলে তখন থেকেই এই অঞ্চলে কোনো সৈন্য ছিল না। দীর্ঘ সময় পর বর্তমান সৌদি রাজবংশের পূর্বপুরুষ মোহাম্মদ বিন সাউদ এর নেতৃত্বে আরবদের নবজাগরণ শুরু হয়। 1727 সালে তিনি রিয়াদের নিকটস্থ তিরিয়া নামক একটি কৃষি বসতির প্রধান ছিলেন অদম্য মরুযোদ্ধা। 1744 সালে তিনি আরবের বিখ্যাত ধর্মীয় নেতা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের সঙ্গে ঐক্য গড়ে তোলেন এবং পুত্র আব্দুল আজিজের সাথে মোহাম্মদ বিন ওয়াহাবের মেয়ের বিয়ে দেন। এভাবে সৌদি পরিবার এবং ওয়াহাব পরিবারের ঐক্য যাত্রা শুরু হয়। এই ঐক্যের উদ্দেশ্য ছিল সামাজিক ও ধর্মীয় সংস্কার এবং এর ভিত্তিতে আরব উপদ্বীপের রাজ্যগুলোকে ঐক্যবদ্ধ করা। এরই ফলশ্রুতিতে শিরক ও বিদআত মুক্ত বিশুদ্ধ ইসলাম প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে দিরিয়া আমিরাত স্বতন্ত্র একটি ছোট্ট রাজ্য হিসেবে গড়ে ওঠে, আর সেটাই প্রথম সৌদি রাজ্য, যা অটোমান সাম্রাজ্য বা উসমানী খেলাফত থেকে আলাদা হয়ে গঠিত হয়েছে। 1765 সালে মোহাম্মদ বিন সাউদের মৃত্যু হলে তার ছেলে আব্দুল আজিজ তিরিয়ায় ক্ষমতাসীন হন। 1802 সালে আব্দুল আজিজ প্রায় 10,000 সেনা নিয়ে শিয়াদের নিকট পবিত্র শহর কারবালায় হামলা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ভেঙে ফেলেন এবং অটোমানদের কাছ থেকে ইরাক দখল করে নেন। পরবর্তী আঘাতটি সইতে হয় সৌদি বংশকে। 1803 সালে একজন আততায়ী আব্দুল আজিজকে আসরের নামাজরত অবস্থায় তাকে হত্যা করে। হাতে নাতে প্রমাণ না থাকলেও ধরে নেওয়া যায় কারবালা আক্রমণের প্রতিশোধ হিসেবে কোন এক শিয়া এই ঘটনা ঘটিয়েছে। এরপর ক্ষমতা বসেন তার পুত্র সৌদ বিন আব্দুল আজিজ 1748 থেকে 1814। 1814 সালে তার মৃত্যুর পর পুত্র আবদুল্লাহ ক্ষমতায় বসেন। তাকে অটোমান ও মিশরীয়দের মিলিত ও অব্যাহত আক্রমণ মোকাবেলা করতে হয়, কারণ তখন অটোমান সম্রাট মোস্তাফা চতুর্থ তার ভাইসরয় মোহাম্মদ আলী পাশাকে মিশর এলাকা পুনরুদ্ধার করতে নির্দেশ দেন। আলী তার পুত্র তুসুন পাশা এবং ইব্রাহিম পাশাকে প্রেরণ করেন। 1818 সালে ইব্রাহিম পাশার হামলায় দিরিয়া আমিরাতের পতন হয়। শাসন ক্ষমতা অটোমানদের হাতে ফিরে যায়। মিশরীয়রা সৌদ বংশের অনেক সদস্যকে গ্রেপ্তার করে। অটোমানরা আবদুল্লাহকে গ্রেপ্তার করে এবং কনস্টান্টিনোপলে প্রকাশ্যে তার শিরচ্ছেদ করা হয়। এইভাবে সমাপ্ত হয় প্রথম সৌদি রাষ্ট্রের অভিযান। অবশ্য এই সময়ের মধ্যে সৌদি রাষ্ট্রের কাঠামো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ও তার বংশধররা। সৌদি পরিবার নিজেদের নতুন ও বিশেষ একটি পরিচয় অন্যদের চেয়ে আলাদা করে তোলে। তারা নিজেদের বলতেন মুওয়াহিদুন বা আহলুত তাওহীদ। পরবর্তী সময়ে যা ওয়াহাবি আন্দোলন বলে পরিচিত হয়। তখন ধর্মীয় শুদ্ধি অভিযান হিসেবে সাহাবীদের কবরের উপর গড়ে ওঠা স্থাপনা ভেঙে ফেলা হয়। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কবরের উপর স্থাপিত মিম্বরগুলো ভেঙে ফেলা হয়। তবে এইসব কর্মকাণ্ডে তৎকালীন অটোমান সম্রাট ভীষণ রুষ্ট হন। দ্বিতীয় সৌদি রাজ্য। প্রথম সৌদি রাজ্যের পতন হলে নিহত আবদুল্লাহর তুর্কি বিন আবদুল্লাহ নামের এক ছেলে মরু অঞ্চলে পালিয়ে যান এবং বনু তামিম গোত্রে আশ্রয় নেন। 1821 সালে তিনি আত্মগোপন থেকে প্রকাশ্যে আসেন এবং অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তিনি প্রাণান্ত লড়াই করে 1824 সালে অটোমানদের নিয়োজিত মিশরীয় শাসকদের হটিয়ে আবারও দিরিয়া এবং রিয়াদ দখল করে নেন। রিয়াদকে রাজধানী করে নজদ আমিরাত নামে ইতিহাসের দ্বিতীয় সৌদি রাজ্য গঠন করেন। এই নজদ আমিরাতের প্রধানকে ইমাম বলা হতো এবং ওয়াহাবি মতাবলম্বীরাই ধর্মীয় বিষয়ে কর্তৃত্বশীল ছিল। তবে সেটিও বেশিদিন প্রতিষ্ঠিত ছিল না। এই পর্বে ভৌগোলিক বিস্তার
আর প্রথম পর্বের মতো হয়নি। ধর্মীয় সংস্কারের বিষয়টিও ঝিমে পড়েছিল। এই সময় সৌদি পরিবারের ভাতৃঘাতী ও উপদলীয় সংঘাত শুরু হয়। বেশিরভাগ সময়ই শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হয়নি। 1834 সালে তুর্কি বিন আবদুল্লাহকে তার এক জ্ঞাতি ভাই মুশারি বিন আব্দুর রহমান বিদ্রোহ করে হত্যা করেন। মুশারি কিছুদিন ক্ষমতা থাকলেও পরে তাকে হত্যা করা হয় এবং তুর্কির ছেলে ফয়সাল নজদ আমিরাতের ইমাম নিযুক্ত হন। কিন্তু 1891 সালে মুলাইদার যুদ্ধে অটোম্যানদের অনুগত রশিদি বাহিনীর হাতে দ্বিতীয় সৌদি আমিরাতের পতন ঘটে। ক্ষমতা চলে যায় অটোম্যান শাসক মোহাম্মদ বিন রশিদের হাতে। ফলে সৌদি পরিবারের শেষ উত্তরসূরি আব্দুর রহমান বিন ফয়সাল সহচরদের নিয়ে পালিয়ে যান। পুত্র আব্দুল আজিজকে সাথে করে রাবাল খালি মরুভূমি পাড়ি দিয়ে দক্ষিণ পূর্বের মুররা নামক বেদুইন গোত্রে আশ্রয় গ্রহণ করেন। তৃতীয় সৌদি রাজ্য। এ পর্যায়ে আব্দুর রহমান বাহরাইনের রাজ পরিবারের কাছে আশ্রয় নেন। তারপর 1893 সালে কুয়েতের আল সাবাহ রাজ পরিবারে আশ্রয় পান। কুয়েতি রাজ পরিবারের সহায়তায় নজদে একের পর এক হামলা চালাতে থাকেন, কিন্তু এইসব হামলায় তেমন বড় কোনো সাফল্য পাননি। ফলে 1901 সালে শরীফের যুদ্ধে পরাজয়ের পর আব্দুর রহমান তার হারানো রাজ্য পুনরুদ্ধারের সব উদ্যম হারিয়ে ফেলেন। কিন্তু তার ছেলে আব্দুল আজিজ আবারও আশার আলো দেখেন। তিনি রিয়াদে সৌদি পরিবারের শাসন পুনঃপ্রতিষ্ঠার প্রতিজ্ঞা করেন। এদিকে 1899 সালে কুয়েতের আমির মোবারক আল সাবাহ ব্রিটেনের সাথে প্রতিরক্ষা চুক্তি করেন। অটোমান প্রভাব মোকাবেলা করতেই এই চুক্তি করে কুয়েত। ফলে সৌদি পরিবারের লড়াইটিও যেহেতু অটোমানদের বিরুদ্ধে ছিল, তাই আব্দুল আজিজ কুয়েতের নিকট অটোমান নিয়ন্ত্রিত রিয়াদ আক্রমণের জন্য সাহায্য চান। কুয়েত তখন সানন্দে ঘোড়া ও অস্ত্র সরবরাহ করে, যা দিয়ে তিনি 1902 সালের 13 জানুয়ারি রিয়াদের মাসমাক দুর্গ আক্রমণ করেন এবং যুদ্ধে জয়লাভ করেন। জয়লাভের পর তিনি রিয়াদ আমিরাত প্রতিষ্ঠার মাধ্যমে তৃতীয় সৌদি রাজ্যের সূচনা করেন। এরপর নজদের বিভিন্ন অঞ্চল থেকে একে একে রশিদিদের হটিয়ে বিভিন্ন শহর রিয়াদ আমিরাতের সঙ্গে সংযুক্ত করতে থাকেন। 1907 সালের মধ্যে নজদের বিরাট এলাকা দখলে নিয়ে আসেন। 1913 সালে গুরুত্বপূর্ণ মরুদ্যান আহসা ও কাতিফ দখল করে নেন। পরের বছর 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়ার মিত্রশক্তি জার্মানি অটোম্যানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধ চলাকালে 1915 সালের ডিসেম্বরে আব্দুল আজিজ ব্রিটিশদের সাথে দারিন চুক্তি স্বাক্ষর করেন। ব্রিটিশদের পক্ষে মধ্যপ্রাচ্য প্রধান মেজর জেনারেল স্যার পার্সি কক্স চুক্তিতে স্বাক্ষর করেন, আর এই চুক্তি মোতাবেক সৌদি রাজত্ব ব্রিটিশদের প্রোটেক্টরেটে পরিণত হয়। প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানদের দুর্বল অবস্থা এবং সৌদি পরিবারের সাথে ব্রিটিশদের সখ্যতা দেখে অটোম্যান সমর্থিত তৎকালীন মক্কার শরীফ হুসাইন বিন আলী চিন্তিত হয়ে পড়েন। তিনি মিশরের ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার হেনরি ম্যাকমাহানের সাথে যোগাযোগ শুরু করেন এবং অটোমান সাম্রাজ্য বা উসমানী খিলাফতের অন্তর্ভুক্ত বিশাল আরব ভূখণ্ডের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। একসময় ব্রিটেন ও ফ্রান্সের মদদে এবং ব্রিটিশ সামরিক অফিসার টি.ই. লরেন্সের প্রত্যক্ষ পরিচালনায় মিডল ইস্টার্ন ফ্রন্টে অটোমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। এই টি.ই. লরেন্সই পরবর্তী সময় লরেন্স অফ অ্যারেবিয়া নামে পরিচিত হন, যাকে নিয়ে হলিউডে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। তো যাই হোক, অবশেষে অটোমানরা প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজয়ের মধ্যে দিয়ে 1300 বছর পর মধ্যপ্রাচ্য মুসলিম খিলাফতের হাতছাড়া হয়ে যায়। পুরস্কার হিসেবে ব্রিটিশরা হুসাইন বিন আলীর দ্বিতীয় ছেলে আবদুল্লাহকে জর্ডানের রাজত্ব এবং তৃতীয় ছেলে ফয়সালকে ইরাকের রাজত্ব প্রদান করে, আর হুসাইনকে হেজাজ অঞ্চল তথা মক্কা মদিনার শাসক পদে বহাল রাখে। ফলে এবার সৌদি পরিবার কিছুটা বেকায়দায় পড়ে যায়, কেননা ব্রিটিশদের সহায়তায় তাদের প্রতিপক্ষ হুসাইন পরিবার 3 দেশে রাজত্ব পেয়ে যায়। অবশ্য তখনও রিয়াদ আমিরাত সৌদি পরিবারের হাতেই থেকে যায়। এদিকে যুদ্ধের পর ব্রিটিশরা আব্দুল আজিজকে উদ্বৃত্ত গোলা বারুদ দিয়ে দেয়, আর ওই অস্ত্র ও গোলা বারুদ নিয়ে সৌদিরা দক্ষিণ পশ্চিম আরব অঞ্চলে ক্রম ধ্বংসমান অটোমানদের অনুগত রশিদিদের উপর আক্রমণ শুরু করে। 1922 সালে রশিদিরা পরাজিত হয়। ফলে সৌদি পরিবার নিয়ন্ত্রিত ভূখণ্ডের পরিমাণ দ্বিগুণ হয়ে ওঠে এবং ইরাকে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত পার্সি কক্সের মধ্যস্থতায় স্বাক্ষরিত উইকার প্রোটোকলের আওতায় এই বিশাল অঞ্চলে সৌদি রাজত্ব স্বীকৃতি লাভ করে। এই সময় পর্যন্ত আব্দুল আজিজ হেজাজের শাসক হুসাইনের সাথে
কোনো সংঘাতে জড়াননি। তবে 1924 সালের 3 মার্চ মোস্তফা কামাল পাশা তুরস্কে অফিসিয়ালি অটোমান খিলাফত বিলুপ্ত ঘোষণা করে। হুসাইন বিন আলী তখন খিলাফতের পতনে ব্যথিত হন এবং ব্রিটিশদের ক্ষুব্ধ হওয়ার আশঙ্কা সত্ত্বেও 5 মার্চ নিজেকে মুসলিমদের খলিফা ঘোষণা করেন। ব্রিটিশরা স্বাভাবিকভাবেই এই ঘোষণা মেনে নেয়নি এবং হেজাজের শাসক হিসেবে হুসাইনের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। এই সুযোগে আব্দুল আজিজ হেজাজ আক্রমণ করেন এবং 1925 সালের শেষ নাগাদ পুরো হেজাজ দখলে নিয়ে নেন। পরের বছরে 1926 সালের 8 জানুয়ারি মক্কা, মদিনা ও জেদ্দার গোত্রীয় নেতাদের সমর্থনে নিজেকে হেজাজের সুলতান ঘোষণা করেন। 1927 সালের 27 জানুয়ারি আগের নজদ ও বর্তমান হেজাজ মিলিয়ে কিংডম অফ নজদ অ্যান্ড হেজাজ ঘোষণা করেন। 4 মাস পর 27 মে ব্রিটিশদের সাথে সম্পাদিত 1915 সালের দারিন চুক্তির সমাপ্তি ঘটে এবং প্রোটেক্টরেট স্ট্যাটাস বাতিল হয়ে যায়। এই দিনে নতুন করে জেদ্দা চুক্তি করা হয়, যার মাধ্যমে ব্রিটিশরা কিংডম অফ নজদ অ্যান্ড হেজাজকে স্বাধীন হিসেবে স্বীকৃতি প্রদান করেন। পরবর্তী 5 বছর আব্দুল আজিজ তার 2 রাজত্ব রিয়াদ আমিরাত এবং নজদ ও হেজাজকে আলাদা রেখেই শাসন করে। অবশেষে তিনি 1932 সালের 23 সেপ্টেম্বর 2 রাজত্বকে একত্রিত করে এক রাজকীয় ফরমান জারি করেন। অধিকৃত আরব অঞ্চল নিজ বংশের পদবি অনুসারে আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া বা কিংডম অফ সৌদি আরবিয়া বলে ঘোষণা করেন। তাই 23 সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 1938 সালে পারস্য উপসাগর উপকূল বরাবর আহসা অঞ্চলে প্রচুর পরিমাণে তেল আবিষ্কৃত হয় এবং 1949 সালে পুরো দমে উৎপাদন শুরু হয়, যা আব্দুল আজিজকে প্রভূত অর্থনৈতিক সাফল্য এনে দেয়। এরপর 1945 সালে তিনি প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সৌদি সরকারকে সুরক্ষার বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তেল সরবরাহ শুরু করেন। সুপ্রিয় দর্শক, 1902 সালে আব্দুল আজিজ যখন তৃতীয়বারের মতো সৌদি পরিবারের শাসন শুরু করেন, তখন তার বয়স সবে 20 ছুঁয়েছে এবং 1953 সালে মৃত্যু পর্যন্ত তিনি সৌদি আরব শাসন করেন। এরপর উত্তরাধিকার সূত্রে তার 6 পুত্র রাজ্যটি শাসন করেছেন এবং বর্তমান বাদশাহ সালমানও তারই সন্তান। তার মানে পৃথিবীর অন্যতম প্রধান তেল উৎপাদন ও রপ্তানিকারক এবং দ্বিতীয় বৃহত্তম হাইড্রোকার্বন মজুতকারী 2.354 ট্রিলিয়ন মার্কিন ডলারের 19তম শীর্ষ অর্থনীতির দেশ আজকে সৌদি আরব এই তরুণের হাতে প্রতিষ্ঠিত হয়েছে। আর এ কারণেই তাকেই আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতার মর্যাদা দেওয়া হয়। ইসলামের ধর্মীয় সংস্কার আন্দোলনে সৌদি পরিবারের পূর্বসূরীদের সক্রিয় অংশগ্রহণ ছিল, যার ফলে ভারতীয় উপমহাদেশের উপনিবেশ বিরোধী লড়াইয়ের অনেক কিংবদন্তি মুসলিম ব্যক্তিত্বকে তা প্রভাবিত করেছিল। কিন্তু আধুনিককালে পশ্চিমা বিশ্ব তাদের কিছু কিছু কর্মকাণ্ড, সালাফি মতবাদ গ্রহণ ও মানবাধিকার লঙ্ঘনের কথা বলে তাদের সমালোচনা করে। যদিও মানব উন্নয়ন সূচকে দেশটির অবস্থান অনেক ঊর্ধ্বে এবং সরকারি হিসেব মতে অপরাধের হার প্রায় 0। এমন গবেষণা ভিত্তিক বিশ্লেষণ পেতে জ্ঞানের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।